সপ্তাহের দেশে স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। চলতি বছরের শেষ দিকে নির্বাচন হতে পারে বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকারে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকার শিগগিরই পদক্ষেপ নেবে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। 6 মাস পর শেখ হাসিনা বক্তব্যের প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ ছাত্র জনতা গুড়িয়ে দিয়েছে 32 নম্বর শেখ মুজিবের বাড়ি। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও প্রাপ্তি এই শিরোনাম আজ আমরা কথা বলবো। আমার সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি আছেন, সরাসরি একটু শুরুতে পরিচয় করাতে চাই। আমার সঙ্গে আছেন মাহমুদুর রহমান মান্না, সভাপতি নাগরিক ঐক্য, এবং আছেন রুহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক সিপিবি। আপনাকে স্বাগত জানাচ্ছি, দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি শুরুতে জনাব মাহমুদুর রহমান মান্না আপনার কাছে আসি। স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন গত 15.5 বছর। আমরা দেখেছি স্বৈরাচার মুক্ত বাংলাদেশের 6 মাস হয়েছে। অর্জন কতটা দেখেন, কেমন চলছে দেশ? অর্জন যদি বলেন তাহলে আমি সবসময় মেটেরিয়াল অর্জন তো বলবো না, পলিটিক্সের অর্জনটাকে সব আঙ্গিকে দেখা উচিত। অভূতপূর্ব জাগরণ হয়েছে জনগণের মধ্যে, মানুষ খুবই প্রত্যয়ী হয়েছে, আশাবাদী হয়েছে। তারা মনে করে পুরানো জীর্ণ যা বাদ দেওয়া উচিত, সেই রকম একটা দেশ বদলে আমরা নতুন বাংলাদেশ করতে পারবো। আমি এটাকে অনেক বড় বর্জন মনে করি। তবে ধরেন মানুষের আকাঙ্ক্ষা থাকলেই তো হলো, এরকম আকাঙ্ক্ষা তো স্বাধীনতার পরেও হয়েছিল, এরকম ভাষা আন্দোলনের পরে হয়েছিল, বড় বড় আন্দোলন যত হয়েছে, এরশাদ বিরোধী আন্দোলন বা শিক্ষার আন্দোলন 1970-এ, কিন্তু পরবর্তীতে সেটা ট্রান্সলেট করেনি ইন্টু রিয়েলিটি, বিকজ লিডারশিপ এইটাকে সেই জায়গায় নিয়ে যেতে পারেনি। এখন এই 6 মাস সরকার দেশ চালিয়েছে, আমি মনে করি হানিমুন পিরিয়ড ওভার। এখন আপনি বলতে পারেন যে আসলে কীরকম হচ্ছে, সংসার কি সাজাতে পারছে, সুখের সংসার হবে, কীরকম হবে, এগুলো যদি বলেন তাইলে আমি এইখানে অর্জনের হার এমন কিছুই দেখি না। মানে ধরেন বেশি করে বলা হয়েছে কি আমরা যে বদলাবো দেশটা, সেটা সংস্কারের মাধ্যমে, রেভলিউশনারি ওয়েতে না। অন্তত ডক্টর ইউনূস সেটা বলেননি। হয়তো কেউ কেউ বলেছেন যারা আন্দোলনে ছিলেন, ছাত্র তরুণ, কিন্তু আন্দোলনে যেটি স্টিয়ার করছেন তিনি এটা বলেননি। তিনি কনস্টিটিউশনের পথে থাকতে চেয়েছেন, এখনও আছেন, গণতন্ত্রের পথে থাকতে চেয়েছেন এবং ইনক্লুসিভ পলিটিক্সের কথা বলছেন। সেই জায়গাতে তার অর্জন আমি এমন কিছুই দেখি না। পলিটিক্যালি যদি বলেন, সংস্কারের কিছুই হয়নি। 6 মাস পরে 6.5 মাসের মতো হয়েছে। ধরেন অনেকগুলো কমিশন করা হয়েছে, সেই কমিশনের 15টার মধ্যে 6টা রিপোর্ট জমা দিয়েছে। সেই রিপোর্ট আবার ফাইনাল হয়নি, সেটা 8 তারিখে ফাইনাল হবে। তারপরে তারা কথাবার্তা বলবেন অন্যদের সঙ্গে। প্রক্রিয়াটাই ভুল আমি বলবো। কেন এই 6 মাস ধরে এই প্রস্তাবগুলো নিয়ে কথা বলা যেত, যাতে ডিফারেন্সগুলো কমতো, কিন্তু এখন আপনি একদম ফ্রেশ দেবেন যে আমি জানি না কি লিখেছেন, পত্রপত্রিকায় আসছে। এই সময় 6 মাস সময়টা কি পর্যাপ্ত সংস্কারের জন্য? আপনি যতটুকু সংস্কার চান আর কি? না, পর্যাপ্ত বা পর্যাপ্ত নয় সেটা আমি বলবো কেন, সেটা আপনি বলবেন। আপনি মানে যিনি স্টিয়ার করছেন, যিনি দেশটা চালাচ্ছেন, সংস্কারটা কী হওয়া উচিত আমি বলি। ধরেন সংস্কারের তো কোনো সীমা নেই, এটার কোনো মানে প্লাস ইনফিনিটি নেই, মাইনাস ইনফিনিটি নেই। এটা আপনি করতে থাকবেন প্রতিনিয়ত, জিনিসটা যাতে ভালো হয়। যতটুকু হওয়ার ততটুকু কি হয়েছে? এখন আপনি কি চান? 3টা টার্ম ইলেকশনই হয়নি, শেষ হয়ে গেছে, গণতন্ত্র শেষ হয়েছে। আপনি এখন চান যে একটা ফ্রেশ ইলেকশন হোক, অ্যাকসেপ্টেবল টু এভরিবডি, এবং কোয়ালিটি একটা ইলেকশন, যেই ইলেকশনের উপর দাঁড়িয়ে আপনি গণতন্ত্রের পথে সুগম সুস্থির মসৃণ যাত্রা শুরু করতে পারবেন। তো তার জন্য কী লাগবে? একটা ভালো পুলিশ বাহিনী লাগবে, ভালো ইলেকশন কমিশন লাগবে, ভালো একটা আমলাতন্ত্র লাগবে। এই 3টার কোনোটাই হয়নি। একটা আইজি চলে গেল, তার বদলে একটা আইজিকে নিয়ে আসলেন, এটা তো সংস্কার নয়। সংস্কারের সাথে গুণের প্রশ্ন জড়িত আছে, মানের প্রশ্ন জড়িত আছে। ওই দিকে যদি দেখেন তাহলে কিছুই হয়নি। এই যে এতগুলো প্রস্তাব আসছে না, আমার কাছে একটা প্রস্তাব ভালো লেগেছে, যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটি দিয়েছে, যে 4টা কী বলে এই ডিভিশনগুলোতে হাইকোর্টের সার্কিট বেঞ্চ দেওয়া হোক, আর উপজেলাগুলোতে বিশেষ আদালত করা হোক, যাতে বিচার ব্যবস্থা জনগণের দোরগোড়ায় পৌঁছে। এটা একটা পজিটিভ স্টেপ পড়ে রয়েছে। আবার বাকিগুলো যাই দেওয়া হয়েছে সবই বিতর্কের মধ্যে পড়বে বলে আমি মনে করি। আর ডক্টর ইউনূস বলেছেন যে যদি ঐক্যমত্য না হয় তাহলে আমি কোনো কিছু করবো না। তো আপনি 4টা প্রদেশই বলেন, বাইক্যামেরাল লেজিসলেচার বলেন, তারপরে সংখ্যানুপাতিক ভোট বলেন, সবগুলোতে বিতর্ক হবে।
আমি বড় মাপের বিতর্কে যাচ্ছি না যে এটা কোন ক্যারেক্টারের কনস্টিটিউশন হবে, কী নামে দেশ ডাকবেন, ওইসব বিতর্কের মধ্যে যাচ্ছি না, কারণ ওগুলো তো একদম সরাসরি। কেউ বলবেন ইসলামিক রিপাবলিক হবে, কেউ বলে সেকুলার হবে, অত দূরে আমি যাচ্ছি না। তারপরেও যেগুলো আছে সেই জায়গাগুলোতেও ঐক্যমত্য হওয়া এত সহজ হবে না, কিন্তু যে জায়গাগুলোতে হতে পারে সেই জায়গাতেও তারা কোনো কিছু করতে পারেন নাই। অথবা ধরেন আরেকভাবে বলি আমি কথা শেষ করব, যতগুলো রিটার্ন প্রস্তাব দিয়েছে বিভিন্ন পার্টিগুলো, আপনি সবগুলো একসাথে করেন, তার মধ্যে পড়তে পড়তে বুঝতে পারবেন না যেখানে 3000 প্রস্তাব আছে তার মধ্যে 30টা কমন আছে। 30টা করেন আপনি, এখন বলে যে 30টা মিলেছে আমরা করতে যাই, তা কিন্তু করছেন না। আপনি আবার নতুন করে আলোচনা শুরু করতে চান, এটা শেষ হবে কবে, কীভাবে, তা আমি বুঝতে পারছি না। জি, ধন্যবাদ। আমি আপনার কাছে আসবো। জনাব রুহিন হোসেন প্রিন্স, আপনার কাছে আসি। বা স্বৈরাচার বিরোধী আন্দোলন বা গত 15 বছর আপনারাও মাঠে ছিলেন, স্বৈরাচার বিরুদ্ধে বা গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন। স্বৈরাচার মুক্ত বাংলাদেশ 6 মাস পেরিয়ে গেছে, অর্জন আপনি কি দেখেন? ধন্যবাদ আপনাকে। ব্যর্থতা, সফলতা আপনার কাছে কি কি আছে? না, আমি খুব সরলীকরণ করেও যদি বলি, তাহলে আমি একটা বড় অর্জনের একটা বড় ব্যাপারটা হচ্ছে যে এর আগে যে শাসকরা ছিল, যে শাসনের অধীনে আমরা ছিলাম, তথাকথিত শাসনের অধীনে, তাতে এমন একটা আবহাওয়া তৈরি করা হয়েছিল যে আসলে কোনো কিছু করে লাভ নেই, এটা চলতে থাকবে। তা তার জন্য একটা ভয়ের রাজত্ব তৈরি করা হয়েছিল এবং এমন নিষ্পেষণের ধারা তৈরি করা হয়েছিল মানুষ যেন ওর বাইরে আর কিছু ভাবতে পারে না। তা সেই বাঁধটা ভেঙে গেছে এবং তরুণ প্রজন্ম, শ্রমিকরা সবাই মিলে জীবন উৎসর্গ করে একটা লড়াই করে তারা একটা নতুন দিশা দেখিয়েছে যে না, এই ধরনের জিনিস কোনো স্থায়ী হয় না, যে যত কথা বলুন। আমি সেইটা যে বাঁধ ভেঙে আসতে আমরা পারলাম, সেটা একটা বড় অর্জন বলে আমি মনে করি। এবার আসি মানুষ কি চায়। হ্যাঁ, আমরা কি বলবো, খুব ভালো ভালো শব্দে যদি বলি, এটা গণতন্ত্রের আকাঙ্ক্ষা বড়, বৈষম্য মুক্তির আকাঙ্ক্ষা বড়, খুবই কারেক্ট, সেটা আমরা বলিও। কিন্তু আমি আরো যদি সহজে যদি বুঝে থাকি, মানুষ আসলে চেয়েছিল একটু স্বস্তি, যে একটা অস্বস্তি ছিল, স্বস্তি চেয়েছিল। আর একটা চেয়েছিল কি, আমার মর্যাদা। সে ভয়ের রাজত্ব করে, ভোট বন্ধ করে তাকে মর্যাদাহীন করে রাখা হয়েছিল। তাহলে এইটুকু যদি আমি মোটা দাগে ধরি, তাহলে এই 6 মাসে এই অর্জন নিয়ে তো খুঁজে পাওয়া যাবে না। খুবই সহজে যদি বলি, খুঁজে পাওয়া যাবে না। আপনি দেখেন, স্বস্তি, মানুষের এই সময় কিন্তু কর্মহানি ঘটেছিল, মানুষের প্রকৃত আয় কমে গেছিল, কোভিড টোভিড নানা কারণ এবং বাস্তব কারণে, দুর্নীতি, লুটপাট একটা অপরাধিত ক্ষেত্র ছিল। তা সেই জায়গায় অন্ততপক্ষে জিনিসপত্রের দাম, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটা একটা আস্থায় আসবে বলে ধারণা ছিল। তো প্রথম দিকে আসে নাই, সময় বলছেন, কিন্তু 6 মাস তো কম সময় না, কারণ সেটি তো স্বস্তির কোনো কারণ দেখি নাই। মর্যাদার কথা যদি বলেন, দিন যত যাচ্ছে ভয়ের রেশটা কিন্তু কমেনি নানাভাবে। আপনি যে যত কথা বলুক না কেন, দেখবেন একটা নতুন মাত্রার ভয়ের জায়গা যেন তৈরি হয়েছে। কেমন ভয়? আমি যদি বলি, এই যে সর্বশেষ যখন আমরা কথা বলছি, আপনি দেখবেন যে এই ধানমন্ডি 32, যেটা আমাদের ইতিহাস ঐতিহ্যের অংশ, সেইটাকে যেভাবে ঘোষণা দিয়ে ভাঙচুর করা হলো। হ্যাঁ, নিশ্চয়ই শেখ হাসিনা বিদেশে বসে যেভাবে কথাবার্তা বলছে, যে ধরনের উস্কানিমূলক কথা বলছে, তা মোটেই গ্রহণযোগ্য না। এটা নিয়ে কোনো আনকোশ্চেন, এবং তার জন্য বিচারের সম্মুখীন করতে গেলে ফিরিয়ে আনার জন্য যা যা করার সেটা করতে হবে, এবং এই দেশে বসে যাতে কিছু না করতে পারে আমাদের দেশের বিরুদ্ধে, তার জন্য আমি অন্য কাজ করব। কিন্তু যেভাবে এটাকে গুড়িয়ে দেওয়ার কাজটা হলো, এবং যেভাবে মেশিন ব্যবহার করে, এবং তারপরও আজকে পর্যন্ত বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলো ঘটছে, এবং একটা তথ্য তো দেখলাম প্রায় 35টা জেলার উপরে এইসব ঘটনা ঘটছে। তো এইটার মধ্য দিয়ে খালি ওই ঘটনা না, মানুষের মধ্যে কিন্তু একটা ভয়ের ধারা তৈরি হচ্ছে। আপনি দেখবেন ছাত্রদের এক অংশ, সৈন্যরা বিভিন্ন জায়গায় যা করছে তাই। এবং আপনারা স্বীকার করেন না করেন, আমি তো দেখি যে পত্র পত্রিকা অন্যান্য জায়গায়, হ্যাঁ হয়তো কাগজে কলমে সব ঠিক আছে, কিন্তু নানা ধরনের এই ধরনের ভয়ের মাত্রাটা কিন্তু আছেই। এটা অস্বীকার করার কোনো কারণ করতে পারেন, কিন্তু আমরা দেখছি। আপনি এমন কি ধরে নেন, পুলিশ থেকে শুরু করে অন্যরা তাদের ভূমিকা নেওয়ার বিষয়টা বলেন, আর্মিও ওইখানে গেল, যেভাবে ভুয়া ভুয়া বললো, চলে আসা হলো। তো বিষয়টা কি, মানে আমি যে পুরো পরিস্থিতিটাই ওই একটা ঘটনা দিয়ে আপনি মূল্যায়ন করতে পারবেন, ওর প্রতিক্রিয়াগুলো কিন্তু এই ধরনের হচ্ছে। যাই হোক, এটা প্রসঙ্গক্রমে আমি বললাম যে এই ঘটনাগুলো ঘটছে, তার মানে এই ঘটার মধ্য দিয়ে হচ্ছে যে জনমনে যে স্বস্তি ফিরিয়ে আনা, মানুষের মর্যাদা ফিরিয়ে আনা, এই কাজ হচ্ছে না। অনেক ঘটনার মধ্যে এটাও বলা দরকার। একটা ঘটনা আমি পজিটিভের জায়গা প্রথম দিকে এটা বলা দরকার ছিল, সেটা হচ্ছে যে আমাদের মানুষের মধ্যে যে একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা,
সংস্কার শব্দটা প্রচলিত হয়ে আসছে, সেই আকাঙ্ক্ষা, এবং হচ্ছে যে এই যে কতগুলো যে কি করা যায় না যায়, যে কথাগুলো অনেকদিন ধরে ছিল না, সেই কথা বলার আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। কিন্তু আপনি দেখেন যে সংস্কারের কথাটা বলে 6 মাসের মধ্যে আমাদের তো একটা বড় কাজ ছিল যে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা কিভাবে ফিরে দেওয়া যায় সেই কাজটা করতে এবং সুনির্দিষ্ট তারিখ বলতে হবে। আজকে আপনি এখানে ভূমিকা উল্লেখ করলেন যে আমাদের প্রধান উপদেষ্টা বিদেশি গণমাধ্যমে এটা বলেছে, উনি সুনির্দিষ্ট করেছে যে ডিসেম্বর, মানে আজকেই যদি আপনার কথা শুনে বুঝলাম, হ্যাঁ হতে পারে। তা সেই কথাটা বাংলাদেশে সুনির্দিষ্ট করে বলতে অসুবিধা কি? আমি এখন সুনির্দিষ্ট করার কথা বলতেছি এই জন্য জরুরি হয়ে পড়ছে, উনি যদি সুনির্দিষ্ট করেন যথেষ্ট সময় একটা সুষ্ঠু গ্রহণযোগ্য ভোটের জন্য যা যা সংস্কার করা দরকার ওইটা করে কিন্তু ভোট চাই, ওইটা না করে কিন্তু ভোট আমরা চাই না, কারণ ভোটের ব্যবস্থাই তো ধ্বংস হয়ে গেছিল। এবং সেইটা করা যদি আমাকে জিজ্ঞেস করেন 6 মাসে, আমি তো বলি যথেষ্টই, খুবই করা যেত। করা যেত কি, আমি একটা উদাহরণ যদি দেই, এটা আমরা কিন্তু প্রথমেই বলেছিলাম যে সংস্কার কমিটি করা হয়েছিল তাদেরকে যদি বলা হতো এরকম করে যে আপনারা রিপোর্ট দেওয়ার আগে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করবেন, সংলাপ করেই, যেটা মান্না ভাই বলেছেন যে এই পয়েন্টে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হয়েছে, তারা বলুক যে আমরা এখানে 100টা প্রস্তাব নিয়ে আলোচনা করছিলাম, 15টা প্রস্তাবে ঐক্যমত্য পাওয়া গেছে, আর বাকিগুলোতে কিছু ডিফারেন্স আছে, সামান্য ডিফারেন্স আছে 10টায়। তাহলে আপনি পরের যে ডায়লগগুলো করছেন, ইউনূস সাহেব আমাদেরকেও বলেছিলেন এই 15টা ওকে, কোনো কোশ্চেন নাই, এখন দেখতে হবে এটা কতটুক করা যেত, সংবিধান সংস্কার করে না কি করে কতটুক, তাহলে ওকে করলে বাকি 10টা সংলাপের মধ্য দিয়ে ধরেন যদি 5টা ঐক্যমত্য করা যেত, 5টা করতো না, করা যেত, যেত না কেন? নির্বাচন যেভাবে হোক নির্বাচন কমিশন গঠন করা হয়েছে, আমাদের ওই কমিশনের যত অধিকার আছে আমি যদি বুঝে থাকি, কারণ আগেও তো নির্বাচন কমিশনে আমরা কাজ করেছি, মানে এগুলো সেখান থেকে শিখেছি। ধরেন নির্বাচনের টাকার খেলা বন্ধ করা, পেশি শক্তি বন্ধ করা, আপনি সাম্প্রদায়িক প্রচার প্রচারণা, আঞ্চলিক প্রচার প্রচারণা বন্ধ করা, প্রশাসনিক কারসাজি বন্ধ করা, এই কাজগুলোর জন্য নীতিমালার ব্যাপারে কিন্তু না করার কোনো কারণ ছিল না, ভোট আনা, রিকল সিস্টেম আনা, এই রকমের অনেকগুলো কিন্তু এখনই ঐক্যবদ্ধভাবে দেখবেন যে অধিকাংশ গ্রহণ করতেছি, সেটা করা যেত। আর হ্যাঁ, এটা তো ইচ্ছা করলে পারবো না, ধরে নেন আমরা বামরা বা অনেকেই সংখ্যানুপাতিক পদ্ধতির কথা বলছি, বিএনপি পরিষ্কার বলে দিয়েছে তারা দ্বিকক্ষ চাই, তা সেটা যদি এবার না হয় না হবে, কিন্তু আপনি কতগুলো তো করা যেত, তাহলে সেইটা হলেও কিন্তু আলোচনা আমি করার আগেও যদি আলোচনায় আনতে পারতাম, তা ধরেন আজকে এই টেবিলেও যদি মান্না ভাই কোনো একটাকে যৌক্তিক মনে করতেন তিনি ওই কথা বলতেন, আমি ওইটাকে যদি পক্ষে থাকতাম বলতাম, পক্ষে না থাকলে বলতাম আমাদের যুক্তি, তাহলে মানুষকেও কিন্তু ইনভলভ করতে পারতাম। মানুষ কিভাবে বলার পর আমরাও কিন্তু আমাদের চিন্তা চেতনা চেঞ্জ করতে পারতাম। সরকার 6 মাসে এই কাজ আমার তো মনে হচ্ছে তারা আসলে ইচ্ছা করে করে নাই। আমি এটা এই কথাটা বলতে চাই এই জন্য, কারণ একাধিকবার আমরা এই বিকল্পগুলো পরিষ্কার বলেছিলাম, এটা করে নাই, না করে বরঞ্চ আমি দেখতে পাচ্ছি যে 2-1টা এমন এমন কথা তারা সামনে নিয়ে আসছে, প্রধানত সংবিধান সংস্কার বা ধরেন প্রশাসনের অন্যান্য জরুরি সংস্কার আছে, কিন্তু প্রদেশ টদেশ অনেকগুলো কথা আসতে পারে, আমি আশা নিয়ে আপত্তি করছি না, কিন্তু দেখা যাচ্ছে ওইটাই প্রধান বিতর্ক চলে এসেই এইটাকে অন্যদিকে যে ডাইলুটেড হয়ে যাচ্ছে। তার মানে মানুষের মধ্যে দিন যত যাচ্ছে এই স্বস্তি না দেয়াতে, মর্যাদাহীন করে রাখাতে, ভয়ের ধারা, মবের পরিবেশ পরিস্থিতি তৈরি করাতে ঘড়িমসি করছে না, আমি বলছি যে এইগুলো ঘটনায় পুরো মানুষের মধ্যে এই ধারণা হচ্ছে যে এই সরকার তো আমাদের জন্য কিছুই করতে পারলো না, বরঞ্চ সে এক অজানা কারণে দেরি করতেছে, সেইটা আরো আমাদেরকে যে গণতন্ত্রের যাত্রা আমরা শুরু করতে চেয়েছিলাম, কারণ 5ই আগস্ট কিন্তু আমাদের দিক থেকে আমার ধারণা সবাই আমরা একই কথাই বলেছিলাম, যে ভাষায় বলি যে পূর্ণ গণতান্ত্রিক অধিকার অর্জন করার জন্য আমাদের সংগ্রাম অব্যাহত রাখতে হবে, সেই সংগ্রাম আগের মতো মারদাঙ্গা সংগ্রাম না, কিন্তু আমরা ওইখানে আছি, কিন্তু মানুষ এখনো তার কোনো রেখা দেখতে পাচ্ছে না। জি ধন্যবাদ। আমি আসবো একটি বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, সপ্তাহে দেশে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। সপ্তাহের দেশে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি যারা মাহমুদুর রহমান মান্না, আপনার কাছে আসি। চলতি বছরের নির্বাচন, প্রধান উপদেষ্টা একটি বিদেশি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন প্রত্যাশা অর্জনের জায়গায় কোনো ফারাক দেখেন কিনা, নির্বাচন নিয়ে আর কোনো দ্বিধা আছে বলে মনে হয় আপনার? উনি তো আজকেও বলেছেন আরো একবার, মানে এই কথাটাকে কত সিরিয়াসলি নিতে হবে তা তো আমি বুঝতে পারছি না। সবাই বলছে তাকে রোড ম্যাপ দেন, উনি বিদেশি মাধ্যমকে বলছেন এই সময় হতে পারে, এটার কি মানে দাঁড়ালো? এ তো রোড ম্যাপ নয়, দিস ইজ নট এ ডিক্লারেশন, ইলেকশন স্কেডিউল তো এটা না। তাহলে এইভাবেই নির্বাচনটা হচ্ছে এই বছরের মধ্যেই, তা তো আমি ভাবতে, মানে আমার ভাবাটা বোকামি হবে, নাও হতে পারে এটা। বরঞ্চ উনি আমাকে একটা গাইডলাইন দিলেন বা একটা পথ নির্দেশিকা বলি, পথ নকশানা দিলেন
যাতে আমি একটু শান্ত থাকি, এরকম মনে হচ্ছে আমার কাছে। 6 মাসের মধ্যে উনি ইলেকশন করবেন, যে আমি যদি জিজ্ঞেস করি 4টা প্রদেশের যে প্রস্তাব তারা দিয়েছেন, ডু দে মিন ইট ফর নাও? জানি না তো। 4টা প্রদেশ গড়ে তারপরে নির্বাচন করতে পারবেন? তার মানে কিন্তু দাঁড়াচ্ছে, খেয়াল করেন, এইটা আর আপনার ওই যে ইউনিটারি গভর্নমেন্ট থাকতেছে না তো, এটা যে ফেডারেল গভর্নমেন্ট হয়ে যাচ্ছে 4টা প্রদেশ যদি করেন। তাহলে 4টা প্রদেশের প্রস্তাব এখন দিলেন কেন? আপনার একটা লক্ষ্য তো আছে, আমি কিন্তু বুঝতে পারছি না এটা। ঠিক এইরকম এমন কিছু কিছু প্রস্তাব তারা দিচ্ছেন যেটা কোনো মতেই ডিসেম্বর কেন, সামনের বছর জুনের মধ্যেও বাস্তবায়িত করা যাবে না। এখন যদি ওনারা বলতেন যে ওই যে বলেছে একটা কথা, আসিফ নজরুল বলে না, স্বল্প মেয়াদি, মধ্যমেয়াদি, দীর্ঘমেয়াদি, তাদেরকে এই 3 মেয়াদে সাজেশন দিতে কে বলেছে? যদি তারা দেয় তাহলে বলবে যে এইভাবে দিচ্ছি, এই আমাদের স্বল্পমেয়াদী প্রস্তাব, এই আবার মধ্যমেয়াদী, এই আমাদের দীর্ঘমেয়াদী। আমি তো কনফিউজ করছি, কে কোনটা নিয়ে বিতর্ক লাগাবে সেটা তো জানি না। এবং এই যে বাইক্যামেরাল লেজিসলেচার নিয়ে তো আমাদের মধ্যে আলোচনা চলছেই। তারপরে আপনার প্রপোর্শনের ভোট, মানে ওই যে সংখ্যানুপাতিক, এটা নিয়ে আমাদের মধ্যে চলছেই। এগুলো থেকে আমি মনে করি যে বিষয়টা বেশ অনিশ্চয়তার মধ্যে আছে। ওনার বলা উচিত এইটুকু সংস্কার আমি করবো এই সময়ের মধ্যে, এত তারিখে নির্বাচন করব। না হলে সবচেয়ে বড় সমস্যা কি দেখেন, এই গভর্নমেন্ট কোনো ভালো কাজ করে যদি তারও পক্ষে দাঁড়াবার লোক নাই আপনার, এই গভর্নমেন্ট কোনো খারাপ কাজ করে তার বিরোধিতা যে করবে সেটা রক্ষা করবার লোক নেই। যদি কোনো কারণে অপোজিশন বিক্ষুব্ধ হয়ে একটা কর্মসূচি দেয়, পুলিশে বলে যে ঠেকাবে, তার কোনো গ্যারান্টি আছে? এই পুলিশ কী করছে? হোয়াট ইজ দিস গভর্নমেন্ট? তারা বোঝা উচিত তাদের পায়ের তলে তো কিছু নাই, কেবলমাত্র জনগণের একটা স্বতঃস্ফূর্ত ভাসমান সমর্থন। সেটাও ভাসছে মানে এখন টলটলে, আবার পদ্মপুকুরের পদ্মপাতায় পানির মতো। কেন? জিনিসের দাম বেশি, চাকরি হয়নি, ল অ্যান্ড অর্ডার খারাপ হয়ে যাচ্ছে, সব দিকে একটা সংশয় তৈরি হচ্ছে, মানুষের মধ্যে ভয়ের চাষ হচ্ছে। তো সেই অবস্থায় একটা নির্বাচন নিয়ে খুব আশাবাদী আমি হতে পারছি না। তবে হ্যাঁ, ডেফিনেটলি মনে করি যত তাড়াতাড়ি এখন ইলেকশন হয় তাই ভালো, এবং সরকার যদি নির্বাচনের জন্য পদক্ষেপ নেয় তাকে সর্বাত্মক রকম সহযোগিতা করতে আমি যে জোটে আছি সেই জোট, এবং আমি মনে করি যে আমরা যে যুগপৎ আন্দোলন করেছি যতগুলো দল শুদ্ধ তারা, এবং যদিও সিপিবি আমাদের সাথে আন্দোলনে কোনো ফরম্যাটে একসাথে ছিল না, কিন্তু তারা আন্দোলন করেছেন এবং তারাও এই বক্তব্যের সাথে একমত হবে। তো একটা গভর্নমেন্ট কী চায় বলেন, যার কোনো দল নাই, যার কোনো ভবিষ্যৎ প্ল্যানিং নাই, তাকে সবাই সাপোর্ট করছে, তারপরে কংক্রিট হতে পারবেন না কেন? এত অ্যাবস্ট্রাক্ট কথা বলতে হবে কেন? সেই কারণেই আমি মনে করি এটা অ্যাবসলিউটলি অ্যাবস্ট্রাক্ট একটা বিষয়ের মধ্যে আছে। যেমন ডিসেম্বরে যদি নির্বাচনের কথা যেহেতু বললেন, সেই প্রস্তুতিকে আমরা সরকারের মধ্যে দেখি কিনা বা দেখছি? এই ডিলিমিটেশন করতে কতদিন লাগবে, ভোটার লিস্ট হালনাগাদ করতে কতদিন লাগবে, কোনো ক্যাটেগরিক্যাল কথা তো তারা বলেন নাই। এই দুটো কাজের সাথে সাথে সংস্কারগুলো কমপ্লিট করে ডিসেম্বরে করতে পারবেন? মানে আমি তো দেখছি ধরেন অলরেডি ফেব্রুয়ারি মাস পার হয়ে যাচ্ছে, তো এরপরে এই ডায়ালগ যেটা হবে সংস্কারের জন্যে, সেটা নিষ্পত্তি কয় মাসে কীভাবে হবে? নাকি এরকমভাবে একটা দুটো সেশন করে বলবে যে হ্যাঁ আমাদের এই ব্যাপারে ঐক্যবদ্ধ হয়েছে, যদিও কেউই বলে এই ঐক্যবদ্ধের কথা, এরকম করে ফেলবেন নাকি? আমি গোটা দিনের বৈঠকে বসলাম, এই যে উনি ডেকেছিলেন ইউনুস সাহেব, ওই বঙ্গভবন, তার না 2-3টে জায়গায় আলাদা আলাদা করে ডেকেছেন। উনি নিজের কথা বললেন, আমরা আমাদের কথা বললাম, তারপরে আসিফ নজরুল বা কেউ এসে বললেন এই ব্যাপারে আমাদের ঐক্যবদ্ধ হয়েছে। এরকম আলোচনা হয় নাই। মানে এটা হলো যে আগে থেকে হোমওয়ার্ক করা থাকলে আপনি রেডি করেছেন এই ব্যাপারে ঐক্যবদ্ধ, আপনি বলে দিলেন, কিন্তু আপনি যদি খালি শুনে তারপরে ঐক্যবদ্ধ বলেন, আমারই তো বহু ব্যাপারে ঐক্যবদ্ধ নাই, তারা যেরকম করে বলেছেন, আমি মনে করি এরকম করে ঠিক না। ঠিক এখনকার ব্যাপারে তাই বলছি, তারা যদি এরকম মনে করেন আলোচনার টেবিলে নিয়ে আসবেন, কথাবার্তা বলে তারপর জানিয়ে দেবেন যে এই ব্যাপারে ঐক্যবদ্ধ হয়েছে, এইভাবে নির্বাচন হবে, দেন আই এম সরি ওটার রেজাল্ট কী হবে তা তো বলতে পারি না। জি, ধন্যবাদ। আমি জনাব রহিন হোসেন প্রিন্স আপনার কাছে আসি। একই রকম প্রশ্ন আসলে নির্বাচন নিয়ে আপনার মধ্যে কোনো দ্বিধা দেখেন কিনা, যেহেতু প্রধান উপদেষ্টা আবারও বললেন এবং পরিস্থিতির উপর সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে বিএনপি, সরকার কি নিয়ন্ত্রণ করতে চাইছে না, না করতে পারছে না?
দুটি প্রশ্ন। না, আমি প্রথমটার বলি, আসলে মান্না ভাই নির্বাচনে যা বলেছে একেবারেই ওইটাই, মানে আমি একমত, এটা নিয়ে নতুন কিছু বলার অপেক্ষা রাখে না। তবুও খালি বললে যে সুনির্দিষ্ট না করা পর্যন্ত কখন নির্বাচন হচ্ছে এইটাকে কি বলবো, এই যে এতদিনের যে কর্মকাণ্ড সরকারের দেখলাম, এই বাস্তবতায় এইটাকে গ্রহণ করা বলেন, বিশ্বাস করার, এটার কোনো কারণ আমি দেখছি না। উনি আমাদেরকে না বলতে পারে, নির্বাচন কমিশনকে বলুক। নির্বাচন কমিশন তার শিডিউলটা ঘোষণা করলেই অনেক সংকট কিন্তু সমাধানের পথও খুলে যাবে। এটা হচ্ছে প্রথম একেবারে কংক্রিট কথা। দ্বিতীয়ত, আমি মনে করি যে ডিসেম্বর কেন, তার আগেই সম্ভব যদি ইচ্ছা করেন। এই যে যতটুকু সংস্কারের কথা আমরা বলছি, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের যা করা দরকার, এটা যাবে না তা মনে করি না। কারণ যে অভূতপূর্ব সমর্থন এই সরকারের এখনো আছে, এবং সবাই কিন্তু নির্বাচনের প্রশ্নে উনি বললেই যা যা সহায়তা চাই সবাই সহায়তা করবে। আর ওই ব্যাপারে তো ঐক্যমত তো আছেই যে আমরা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার ঐক্যমতের ভিত্তিতে করব। তাইলে আমি কোনো সংকট দেখি না। কিন্তু এখনো পর্যন্ত উনি কেন এটা সুনির্দিষ্ট করে না বলে এই বিশ্বাসযোগ্যতা অর্জন কেন করতে পারছেন না রাজনৈতিক দল এবং অন্য মানুষের কাছ থেকে, সেই প্রশ্নটা কিন্তু রয়ে যাচ্ছে। এবার দ্বিতীয় যেটা বললেন যে, বা এই সাথেই বললে নিয়ন্ত্রণের, হ্যাঁ, নিয়ন্ত্রণের কথাটাকে আমি একটু অন্যভাবে বলি, যে এই কাজটা যদি উনি সুনির্দিষ্ট না করেন, এবং এই যে নিয়ন্ত্রণহীন তো নানা ক্ষেত্রে আমরা দেখছি, আমি একটু আগেও বললাম যে যা দেখতে পাচ্ছি তাতে উনি যদি কোনো একটা সময় এই নিয়ন্ত্রণহীন পরিবেশ যদি আরো খারাপ জায়গায় যায়, তখন উনি যদি তখন একটা ভালো নির্বাচন আশা করলে সেটি তো একটা সংকটে পড়ে যাবে। আর একটা মনে রাখতে হবে, আমাদের পেছনে তো অনেকগুলো অপশক্তি আছে, পতিত শক্তি আছে না? এই দীর্ঘ অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা অনেকগুলো ভেতরের অপশক্তি গড়ে উঠেছে। বিদেশি আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি আছে না, যাদের পুরনো বহু মানুষের কাছে সেই ফর্মুলাগুলো আছে, কিন্তু বিরাজনীতিকরণের ধারা, নানা ঘটনার মধ্য দিয়ে এই ধারাকে, মানে বিরাজনীতিকরণ ধারাকে আরো স্থায়ী করা, এগুলো যে বাদ হয়ে গেছে তেমন তা না। তা সংকট সরকারের যদি কোনো কারণে আরো বেশি দুর্বল অবস্থা হয়, তখন তো তারাই মাথা চাড়া দিয়ে উঠবে। তখন ইচ্ছা করলেও তখন তো আর একটা সংকটে পড়বো আমরা। তা আমরা তো সেটার জন্য প্রস্তুত না, আমরা প্রয়োজনও মনে করছি না, বরঞ্চ হয়তো আর একটা নতুন জটিলতা তৈরি হবে, এটাই। আর নিয়ন্ত্রণের কথা বলছেন, এখন নিয়ন্ত্রণ কোনটা বলবো? যেমন এখন তো প্রতিদিন এই যে বন্ধের দিন, সাপ্তাহিক ছুটির দিনও কিন্তু রাজপথে মানুষ নামছে দাবি নিয়ে। আচ্ছা, ওইটা একটা তো দাবিটা অন্য বিষয়, ওটার এক কথায় বলে দিই যে যেটা আমরা বুঝি যে দীর্ঘ এই যে অগণতান্ত্রিক মানে ব্যবস্থায় অনেকে তো দাবি করতে পারে নাই। আর এই সরকার আসার পরে প্রথমে ওই যে সেক্রেটারিয়েটে উঠে গেল সুর করে, তা মনে করলো বললেই হয়তো দাবি আদায় হয়। তাই এগুলো তো কতগুলো সংকট তৈরি হয়েছে। একটা তো বুদ্ধি খুঁজে, মানে ফর্মুলা খুঁজে বের করতে হবে যে আমি এখন যতটুকু পারবো না, এটার আমার কাছে চেয়ে লাভ নেই, তবে আমি একটা রিকমেন্ড করে যাব যেটা যৌক্তিক মনে করি সেইটুকুই। একটা করে তো তাকে আস্থায় নিতে হবে মানুষের, ওইটাই। কিন্তু আপনি বাদ দেন, ধরেন জিনিসপত্রের দামের কথা যদি বলি, আমি যেভাবে দেখতে পাচ্ছি বাজার ব্যবস্থা নিয়ে এই সরকারের কোনো তাপ উত্তাপ আছে বলে মনে হয় না। আপনি দেখেন যে তেল নিয়ে আপনি একটু খেয়াল করেন তো, মানব এটা খুবই গুরুত্বপূর্ণ চমৎকার কথা বলছে, যে এই সরকারের যে বিরোধিতা ওই রকমও তো কেউ আমরা এখনো করছি না। করলে কোথায় যাবে সেটা তো সংকট। আপনি কল্পনা করতে পারেন যে একটা সরকার ছিল, সেই সরকার বোতলজাত তেল 2 মাস ধরে বাজারে পাওয়া যাচ্ছে না, দাম বাড়তেছে, বাইরে কিছু হচ্ছে না। আপনি দেখেন আপনার টেলিভিশনেই তো বলছে যে তেলের নৈরাজ্য কোথায়, আপনি অন্য নৈরাজ্য কোন ক্ষেত্রে না, প্রসঙ্গক্রমে বললাম। তাহলে এই জিনিসে তো এখন হাত দিতে পারে নাই, বরঞ্চ কি ঘটতেছে দেখেন, সিন্ডিকেট মধ্যস্বত্ব ভোগীরা তারা প্রথমে যেটা একটা থমকে দাঁড়াইছিল, তারা আরো বেশি কনসোলিডেটেড হয়ে গেছে। আপনি যার জন্য এই ঋণ খেলাপিদের পুনঃতফসিকরণ সহ অনেক কাজ করতে হচ্ছে, এবং এই সিন্ডিকেট ভাঙার আগে হয়তো মুখে বলতেন, আমি তো দেখতে পাচ্ছি 2-4 দিন আর কথা উচ্চারণ করতে পারবেন না। তার মানে সংকটগুলো এমন গভীর আরো হবে। আপনি পুলিশ এবং অন্যান্য যেভাবে আস্থায় নিয়ে তাদেরকে জনজীবনের শান্তি ফিরিয়ে আনার ক্ষেত্রে কাজ তো করতে পারছেন না। তা এই সংকট যদি চলতে থাকে, যতটুকু যা আছে আরো সংকটে পড়বে কিনা আমি তো সেই সন্দেহটা করতেছি, যেটা আলটিমেটলি এই যে গণ অভ্যুত্থানের যে লক্ষ্যকে সেটাকে প্রশ্নবিদ্ধ করবে। এবং শুধু তাই না, ওই যে বললাম যে নানা ধরনের নতুন নতুন সংকট তৈরি করবে। তাতে করে যে কথা দিয়ে আমি হয়তো শুরু করেছিলাম, যে মানুষ এই যে একটা বাঁধ ভেঙে প্রথমে ভাবছিল যে কিছুই হবে না, আন্দোলন সংগ্রাম করে, তারপরে সে যে আশাবাদী হলো, নিজের জীবন দিয়ে আরেকটা নতুন হতাশার মধ্যে আসবে, এবং হতাশা হলে তখন নানা ধরনের ঘটনা ঘটবে। কিন্তু আমি কথাটা তুললাম এই কারণে, আমি আশা করি এটা যাতে এটা হবে না, আমি আশা করি এটা করতে দেবে না এই সরকার। তার জন্য দেরি না করে সে রাজনৈতিক দল এবং আন্দোলনকারী আরো যে শক্তি বর্গ আছে তাদেরকে আস্থায় নিয়ে দ্রুত
সংলাপ করে কাজ করুক। আর ওইটা আমি খালি রিপিট করতে চাই, মান্না ভাইটা খুবই ঠিকই বলেছেন, যেটা আমি শব্দটা এইভাবে বলি, শব্দটা বারবার বললে একটু খারাপও শোনায়, যে এইটা হচ্ছে অনেক সময় আমাদের এনজিওরা যখন ডাকে, তারা প্রথমে বলে 10টায় আসবেন, চা পর্ব হচ্ছে 10:30 পর্যন্ত, তারপরে সবাই 3-5 মিনিট করে বক্তৃতা করবেন, তারপরে রেকমেন্ডেশন হাজির করে দিয়ে যায়। ওটা কিন্তু সংলাপ হয় না, কিছু হয় না। তো এইটা তো রাজনৈতিক অঙ্গনে এই সংস্কারে এটা কোনো কাজে লাগবে না, এটা মনে রাখতে হবে। কারণ তো রেকটিফাই পরে করতে হবে, কোথায় কি, এগুলো সব পুরনো আলোচনা জানে সবাই। এবং সবচেয়ে বড় কথা আমার মানে কি বলে ক্ষোভের কথা হচ্ছে, যদি এই 6 মাসের মধ্যে ওনারা কতকগুলো যেটা ইমিডিয়েট মানে আসু জরুরি সুষ্ঠু নির্বাচনে এই আলোচনা তুলে তারা যদি আমাদেরকে এই টেলিভিশনে আলোচনা, মাঠে আলোচনার সুযোগ দিত, মানুষের কিন্তু ফিডব্যাক আমরাও পেতে পারতাম। আপনি বলেন, আপনার এই টক শোতে কোনো স্পেসিফিক সংস্কারের কোনো এজেন্ডা নিয়ে কি আলোচনা আপনি করতে পেরেছেন? পারেন নাই। কিন্তু ওইটুক করলে আপনি পারতেন না? আজকেই বলতেন যে ঠিক আছে, আজকে সংস্কার এই 2টা এজেন্ডা নিয়ে আমি আলোচনা করি, তাহলে মানুষ শুনতো, তাদের ফিডব্যাক নিতে পারতেন। তাহলে মানুষকে ইনভলভ করা ছাড়া আপনি যদি ভালো সংস্কার জোর করেও করেন, আপনি তো সেটাকে স্থায়ী করতে পারবেন না। আর করবেন তো তাদের সাথে, তাকে তো ইনভলভ করতে হবে। এটা তো গণতন্ত্রের একটা বড় বিষয়। আমরা যে শিক্ষাটা এবার দিতে পারতাম, এবার মানুষ কিন্তু সচেতন হয়েছে, সে চিন্তা করতেছে, তো সেই জায়গাটাও আমরা হাত দিতে পারলাম না। আমি এইটাই বড় সংকট এখনো দেখতে পাচ্ছি। আমরা এই আলোচনা আবারও ফিরতে চাই। প্রিয় দর্শক, সপ্তাহের দেশে নিচে আরো একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। সপ্তাহের দেশে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি জনাব মাহমুদুর রহমান মান্না আপনার কাছে আসতে চাই যে সরকার এই যে প্রতিদিনই দাবির মিছিল নিয়ে বের হচ্ছে, আপনারা বলছেন যে সংস্কারের বিষয়গুলো, পুলিশ সংস্কার বা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সরকার কি নিয়ন্ত্রণ করতে পারছে না? আপনার কাছে কি মনে হয়? সরকার নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে যে, আমি তো তাই তো দেখছি না। দেখেন, এই আন্দোলনকে এক পর্যায়ে নাম দেওয়া হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন। বৈষম্য বিরোধী আন্দোলনকে সোজা বড় কথা দেখি, পৃথিবীব্যাপী কমিউনিস্ট মুভমেন্ট হয়েছে, স্লোগান হলো বৈষম্য দূর করা। কমিউনিজম কিন্তু বৈষম্য ওয়াইপ আউট করে দিতে পারি নাই, তা আপনি বৈষম্য বিরোধী আন্দোলন বলেছেন। অথচ ধরেন যত রকম গ্রেডের সরকারি, বেসরকারি, অন্যান্য চাকরিজীবী আছে, তাদের বেতন কাঠামোতে যে বৈষম্য আছে, কোনো উপদেষ্টা আজ পর্যন্ত বৈষম্য নিয়ে কোনো বক্তৃতা করেছে? এই কর্মচারীদের বেতনই হোক, অফিসারদের বেতনই হোক, কিংবা ধরেন জীবনযাত্রার মানের ক্ষেত্রে, একটা অফিসে বেতন স্কেলের লোয়েস্টটা হলো ধরেন 12,000 টাকা, আর সর্বোচ্চটা হচ্ছে 2,30,000 টাকা। এটা চলে নাকি? এটা দেখেছে সরকার, বাকিরা বলছে কিন্তু কিছু করে নাই। তা আপনি উস্কেছেন যে বৈষম্য দূর করতে হবে, তাহলে এই তো বৈষম্য দূর করতে নেমেছে, ওর দোষ কি? সরকার যদি বলতো যে দেখো, তখন মানুষের যে আবেগ, বিক্ষোভে সব মিলে এটা হয়েছে, কিন্তু রিয়েলিটি হচ্ছে এই যে এই রকম বিশ্রী রকম বৈষম্য আছে, এটা দূর করতে আমাদেরকে এই পথে এত সময় লাগবে, একটা ধারণা দিতেন, দেননি তো। বরঞ্চ ওই যে বললাম, হুড় করে সব উঠে গেল 14 তলাতে, আপনি বললেন আচ্ছা যাও পরীক্ষা দেওয়া করে পাস করছে। লতিফুর রহমানের মতো লোক, যার কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই, উনি ক্ষমতা নেবার বা দায়িত্ব নেবার 6 ঘন্টার মধ্যে 15টা সচিবকে বদলি করে দিয়েছেন বা সাসপেন্ড করে দিয়েছেন। আপনি তো কারো বিরুদ্ধে সাজা দিতে পারলেন না। যারা মিছিল করেছে সচিবালয়ের মধ্যে, এগুলো থেকে মনে হচ্ছে যে সরকার মানে কি বলবো আপনার, পথভ্রষ্ট হওয়ার মতো হয়ে গেছে। তারা যে টার্গেট কোনটা সেট করেছে, কিভাবে অ্যাচিভ করবে, সেটা কোনো কিছু বলতে পারেনি, এখন পর্যন্ত বলতে পারছে না। অতএব এইরকম করেই চলছে, দাবি দেওয়াও মিছিল একের পর এক বাড়ছে। আমি আজকে সকালবেলায় সরকারি কর্মচারী ঐক্য পরিষদের মিটিংয়ে গেছি, শহীদ মিনারে, বেশ বড় সমাবেশ। তারা বলে যে তারা সরকারি কর্মচারী আছেন 14 লাখের মতো, এই 14 লাখই কিন্তু এই রাস্তায় নামতে পারে। তারা যুক্তি সহকারে দেখাচ্ছে, আপনি ডাকেন, লোক সেট করেন, বলেন তোমাদের এই ব্যাপারে যুক্তিসঙ্গত, এইটা এখন সম্ভব নয়, এখন এই আন্দোলনটা করো না। ওরা যদি আন্দোলনের নামে কি করবেন? তারা তো বৈষম্য দূর করতে আন্দোলন করছে, আপনি তাকে পিটিয়ে উঠিয়ে দেবেন, যেরকম আনসারকে খালি পিটিয়ে শুইয়ে দিয়েছেন, এরকম তো করা যাবে না। এই কারণে ওরা একদম ক্লান্ত হয়ে, সরকার আজকেও দেখলাম এক উপদেষ্টা বলেছেন আমাদের কাজ করতে দেন। তোর তো বলতে পারবি কাজ করতে আটকেছি নাকি? আপনার সচিবালয়কে আমি বাধা দিয়েছি? দিইনি তো, আপনি বসে কাজ করেন, কিন্তু আমাদের কাজটা কি করছেন সেইটা বলেন। তার তো জবাবই দিতে পারেননি আপনি। তো এই জন্য আমার মনে হয় যে
এই বৈষম্য বিরোধী আন্দোলনের এই সূত্র ধরে এগুলো আরও চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি এটা সামাজিকভাবে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পারবেন। জি, আমি আসবো আপনার কাছে আরো একবার। জনাব রহিন হোসেন প্রিন্স, আমরা যে রাজনৈতিক সংস্কৃতির স্বপ্ন আপনারা দেখেছিলেন, গত 15 বছর আন্দোলন করেছেন, সেই সংস্কৃতিতে পরিবর্তন হবে রাজনীতিতে? না, রাজনীতির আপনারা সংস্কৃতি বিভিন্ন দল বিভিন্নভাবে আসলে সংস্কারের কথা বলছেন, কেউ দফা দিচ্ছেন, সেই সংস্কৃতি পরিবর্তন কতটা হবে বলে? না, রাজনীতির সংস্কৃতির পরিবর্তন সেটাও কিন্তু মানে এই সংস্কারের অংশ থেকে আরো উপরের বিষয় বলে আমার কাছে মনে হয়, এবং সেটা শুধু 15 বছর না, অনেকদিন ধরে এই আলোচনা হচ্ছে। আপনি এইখানে ধরেন মানুষ যেভাবে দেখতে চায় সব রাজনৈতিক দলগুলোকে আপনি কিন্তু একসাথে এগুলো দেখতে পারবেন না, কারণ এক একটা দল তার একটা নীতি আদর্শ আছে, একটা শ্রেণী আছে, তার কোন প্রতিনিধিত্ব করে সেইটা আছে। কিন্তু আপনি হয়তোবা পুরো পরিবেশ পরিস্থিতিতে তার কতগুলো পরিবর্তনের ধারা দেখতে পাইতে পারেন। যেমন কথার কথা বোঝার জন্য বলি, আমরা যেমন বলি যে রাজনৈতিক দলের যখন গণতন্ত্রের কথা ওঠে, অনেকদিন ধরে আমরা বলছি আমাদের ছোট্ট বিবেচনায় যে একটা দলে তার গণতন্ত্রের জায়গা আছে কিনা, সে যে নীতি আদর্শই হোক না কেন, একটা দেখার ব্যাপার হচ্ছে তার সমস্ত কর্মী সমর্থকদের ইনভলভ করে কি কর্মসূচি গ্রহণ করছে সেটা সে গ্রহণ করছে কিনা, এটা একটা। একটা হচ্ছে তার আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করছে কিনা, আরেকটা হচ্ছে যে সে তার নেতৃত্ব নির্বাচনের সময় গণতান্ত্রিক প্রক্রিয়া অবলম্বন করছে কিনা। এখন আপনি যদি এগুলো কতকগুলো এই যে নির্বাচন ব্যবস্থার সংস্কার বা রাজনৈতিক দল নিয়ে যখন আলোচনা করি, তখন যদি এই বিষয়গুলো আপনি নিয়ে আসতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনি হয়তো এই সংস্কারের ধারাকে এগিয়ে নিতে পারতেছেন। এটা একটা দিক। আর একটা হচ্ছে ওভারঅল বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে কতগুলো নীতিমালার মধ্যে যদি আমরা নিয়ে আসতে পারি। ধরেন, এটা আমি জাস্ট অফ হ্যান্ড বলছি, আমরা যদি পার্লামেন্ট মেম্বার যারা হবে তাদের আমাদের সংবিধান অনুযায়ী যে দায়িত্ব কর্তব্য, আমাদের স্থানীয় সরকারের দায়িত্ব কর্তব্য, সে যদি ঠিক মতো থাকে এবং যারা নির্বাচিত হবেন তারা ওই পদকে ব্যবহার করে কোনোভাবে কি বলে যে আর্থিক কি বলে যে অর্থ উপার্জনের কাজটা করতে পারবে না, জমিদার তন্ত্র প্রতিষ্ঠার কাজটা করতে পারবে না, যদি আপনি সেই রকমের একটা জায়গা করতে পারেন এবং সর্বত্র স্বচ্ছতা, জবাবদিহিতা, লোকাল অংশগ্রহণ নিশ্চিত করতে পারবেন, তাহলে আপনি দেখবেন যে এই যে রাজনৈতিক সংস্কৃতি এবং অন্য সংস্কৃতি আগানোর ক্ষেত্রে কতগুলো পজিটিভ ভূমিকা পালন করবে। সুতরাং এখনো পর্যন্ত তার আলামত কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কারণ এগুলো তো সবই, আমি যখন গণতন্ত্রের কথা বলি আমার মধ্যেও তো গণতন্ত্র করতে হবে। আমরা যে ফ্যাসিবাদ বিরোধী যে এটা করলাম, তাকে উচ্ছেদ করলাম, এখন যদি এখন সেই ফ্যাসিবাদ বিরোধী উচ্ছেদের নামে আমি যদি কতগুলো ফ্যাসিবাদী কর্মকাণ্ড করতে চাই, তাহলে তো হবে না। আমাকে তো রাজনৈতিকভাবে মোকাবেলার সংস্কৃতিটা অর্জন করতে হবে, তার মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে। সেইটা 1-2 দিনে হয় আমরা তা মনে করছি না, কিন্তু অন্তত পক্ষে যদি একটা নির্বাচনী গণতন্ত্রের ধারা, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের গণতন্ত্রের ধারা, মানুষকে ইনভলভ করার ধারা করতে পারি এবং অভিজ্ঞতার ভিত্তিতে যতটুকু এবারে করা যায় আপনি সেই ধারাটা করলাম, এবারে যতটুকু পারলাম না আগামীবার করার মতো ওই ধারাটা যদি আগাতে পারি, তাহলে এই আপনি বিভিন্ন রাজনৈতিক সংস্কৃতি সহ আমাদের মনোজগৎ, মানুষ তার পরিবর্তনের ধারা আস্তে আস্তে আগাইতে পারবো। কিন্তু শাশ্বত সত্য বলে আপনি বলে দিতে পারেন না যে এটা একটা কংক্রিট ফর্মে এটা হয়ে যাবে, কারণ এটা দেশ, আন্তর্জাতিক নানা ঘটনার সাথে জড়িত। সেটা হচ্ছে হয়তো আরো বড় আলোচনা, কিন্তু অবশ্যই আমি মনে করি, এটাই আমার এই পয়েন্টে শেষ, যে এইবারে অন্ততপক্ষে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গন সহ বিভিন্ন জায়গায় এটা বুঝলো যে মানুষের জন্য কাজ না করে শুধু অর্থ উপার্জন বা আমার পদের আধিপত্য, ক্ষমতা দখল করার জন্য কর্তৃত্ববাদ, স্বৈরতন্ত্র, ফ্যাসিবাদী আগ্রাসন যে পরিমাণ করে কিন্তু আমি রক্ষা পাবো না। সুতরাং তার মধ্যে কতকগুলো গণতন্ত্রের ধারা অবশ্যই নিয়ে আসার কোনো বিকল্প থাকবে বলে আমার মনে হয় না। অসংখ্য ধন্যবাদ জনাব রহিন হোসেন প্রিন্স এবং মাহমুদুর রহমান মান্না, দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, সপ্তাহের দেশ আজ এখানে শেষ করতে হচ্ছে। আবারও দেখা হবে আগামী সপ্তাহে একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।